নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে সমস্ত কিছু একটা হাতের নাগালে এক মুহূর্তে সমস্ত পেয়ে যাই, তা হলো ইনফরমেশন, তা হলো মিডিয়ার যুগ। এবং আমরা বেশ কিছু টার্মের সঙ্গে এখন ভীষণভাবে পরিচিত, তা হলো মাস কমিউনিকেশন, জার্নালিজম, ডিজিটাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে এখন তো আবার যোগ হয়ে গিয়েছে ওটিটিও। সব কিছু আপনার হাতের নাগালে, কিন্তু এই সমস্ত কিছু, সমস্ত ডেটা থেকে শুরু করে সমস্ত কিছু, খবর থেকে শুরু করে এন্টারটেনমেন্ট, সব কিছু একটা হাতের নাগালে, একটা হাতের মুঠোয় যে চলে আসছে, তার পিছনে যারা কাজ করছে ভীষণভাবে পারদর্শিতার সঙ্গে, সেই সমস্ত বিশেষজ্ঞ যারা হয়ে উঠছেন, অর্থাৎ সেই সমস্ত যারা শিল্পীর মতো সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা কারা আর তাদেরকে তৈরি করছেন কারা? এই যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে জার্নালিজম বা ডিজিটাল মিডিয়া বা ওটিটি এই সমস্ত জায়গায় খুব সফলভাবে কাজ করছেন, তারাও তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষাটা নিয়ে এসেছেন, আর তাদেরকেও তো গড়ে তুলেছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, অধ্যাপিকারা, শিক্ষয়িত্রীরা, শিক্ষকরা, তারাই। তো সেরকম জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পডকাস্টে। সেই জন্য পেয়ে গিয়েছি এমনই এক শিক্ষা প্রতিষ্ঠানের দুজন অধ্যাপককে, যারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ব্রতী হচ্ছেন, সেই সমস্ত পারদর্শী বিশেষজ্ঞদের তৈরি করছেন যারা, সেরকম দুজন অধ্যাপক আজ আমাদের সঙ্গে রয়েছেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়ার দুজন অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পৃথা চক্রবর্তী এবং রয়েছেন মিস্টার সৈকত মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। এবং আমি প্রথমেই একটা বিষয় জানতে চাইবো যে এই যে আমরা জার্নালিজমের কথা বলি, মাস কমিউনিকেশনের কথা বলি, দেখুন আমরাও একটা সময় মাস কমিউনিকেশন পড়ে এসেছি, জার্নালিজম পড়ে এসেছি, কিন্তু তখন সময়টা আগে ছিল। যত দিন এগোচ্ছে তত তার অনেক আসপেক্ট বাড়ছে, অনেক রকমের ফ্যাসেট তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে সিস্টার নিবেদিতা স্কুল অফ মিডিয়া, সেখানকার পড়াশোনার ধরনটা কি, বা তার মধ্যে যদি আমি কারিকুলামের কথা বলি, কি কি বিষয় নিয়ে পড়ানো হচ্ছে? আমি মিস্টার মজুমদারের কাছে জানতে চাইবো, আপনি তো এই স্কুল অফ মিডিয়ার এইচওডি। হ্যাঁ, রাইট। অ্যাকচুয়ালি আমাদের স্কুল অফ মিডিয়া, যেটা আপনি একদম ইন্ট্রোডাকশনেই বললেন, যে এখন মিডিয়ার ব্যাপ্তিটা অনেক বেড়ে গেছে, এবং সেই কারণে আমরা এই স্কুলটাকে এমনভাবেই সাজিয়েছি যাতে মিডিয়া এবং মিডিয়া রিলেটেড সমস্ত সাবজেক্টগুলোকে আমরা একটা আমব্রেলার তলায় নিয়ে আসতে পারি। আমাদের এখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে স্কুল অফ মিডিয়া, আর্টস অ্যান্ড ডিজাইন, এই স্কুলের আন্ডারে আমাদের জার্নালিজম, মাস কমিউনিকেশন, অ্যানিমেশন, গ্রাফিক্স, এআই সবকটা সাবজেক্টকেই আমরা নিয়ে এসেছি। মানে আপনি যে স্ট্রাকচারটার কথা বলছেন, আমি যদি একদম স্পেসিফিক্যালি সেই স্ট্রাকচারের কথা বলতে যাই, তাহলে আমাদের এখানে ট্র্যাডিশনাল যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তার ইউজি অ্যান্ড পিজি, অর্থাৎ বিএ জার্নালিজম মাস কমিউনিকেশন এবং এমএ জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ানো হয়। পিএইচডি প্রোগ্রামও রয়েছে। তার পাশাপাশি আমরা গ্র্যাজুয়েশন লেভেলে জেনারেটিভ এআই, ভিএফএক্স অ্যানিমেশন গ্রাফিক্স, এই তিনটেও পড়াচ্ছি, এবং অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্সের মাস্টার্স কোর্সও রয়েছে। আচ্ছা, এইটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু অনেকগুলো বিষয় বলছেন, তো এই কোর্সগুলো যদি একটু আলাদা আলাদা করে বলেন একটু, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা যারা শুনছেন আপনাদের, তাহলে সুবিধা হয়। যেমন ধরুন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটা ট্রেডিশনালভাবে আমরা জেনে আসছি, জার্নালিজম মাস কমিউনিকেশনের কোর্স অনেক ইউনিভার্সিটিতেই পড়ানো হয়, আমাদের এখানেও পড়ানো হয়। তাতে আমরা ইউজি লেভেলে পড়াই বিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মাস্টার্স লেভেলে এমএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তারপরেও যারা এগোতে চান তাদের জন্য পিএইচডি প্রোগ্রাম রয়েছে। এই স্কুলের আন্ডারেই আমাদের আরেকটা ডিভিশন রয়েছে, যেখানে অ্যানিমেশন, গ্রাফিক্স, ভিএফএক্স, এআই এর ওপরে 3টে কোর্স করানো হয়। 3টে নয়, 4টে বলবো, কারণ অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্সের বিএসসি অ্যানিমেশন গ্রাফিক্স, এমএসসি অ্যানিমেশন গ্রাফিক্স, আর বিএসসি করানো হয় আলাদা করে জেনারেটিভ এআই ও ডিজাইন লার্নিং অ্যান্ড বিএসসি ভিএফএক্স অ্যানিমেশন। মানে টোটাল 4টে কোর্স এখানেও রয়েছে। মানে সব মিলিয়ে আমাদের যদি বলি আমাদের ইউজি প্রোগ্রামে, অর্থাৎ বিএ এবং বিএসসি মিলিয়ে 4টে কোর্স, আর মাস্টার্সের 2টো কোর্স, তাছাড়া একটা পিএইচডি প্রোগ্রাম। এই সবকটাকেই আমরা স্কুল অফ মিডিয়ার আন্ডারে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে, যেটা আপনি প্রথমেই বললেন, যে এখন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এতটাই ছড়িয়ে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে যাওয়ার পরে, এই প্রত্যেকটাই একটার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। সেই কারণে আমরা এইভাবে কোর্সগুলোকে ডিজাইন করেছি। এই যে আপনি লাস্ট যে কথাটা বললেন, মানে কতটা ব্যাপ্তি, এই ব্যাপ্তির বিষয়টা তো ভীষণভাবে আমাদেরকে নতুন করে ভাবায় যে কত বিস্তৃত হয়ে গিয়েছে এই কোর্সটাই। তো সেই জায়গা থেকে দেখুন, আমরা যখন করেছিলাম এই কোর্স, বা আমরা যখন পড়াশোনা করেছিলাম মাস্টার্স, সেই সময় কিন্তু কি ছিল, জার্নালিজম, মাস কমিউনিকেশন, এর মধ্যে অর্থাৎ অডিও ভিজুয়াল, নিউজ মিডিয়া,
প্রিন্ট মিডিয়া এর মধ্যেই আবদ্ধ ছিল, কিন্তু এখন তো এর বাইরে যেটা আমরা বলছি যে ব্যাপ্তিটা, তো সেই জায়গা থেকে ধরুন অ্যাডভার্টাইজিং রয়েছে, পিআর রয়েছে, এই আরো অনেক জায়গাগুলো রয়েছে, এগুলোকে কিভাবে ইনকর্পোরেট করছেন? আমাদের এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সের মধ্যে একদমই আপনি যেটা বললেন যে আমিও যেমন মাস্টার্স করে এসেছি জার্নালিজম মাস কমিউনিকেশনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এত বছর আগে যখন করেছিলাম তখন ওই জার্নালিজম মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, একটু পাবলিক রিলেশন, এইটুকুই আমরা পড়ে এসেছিলাম। কিন্তু এখন যুগের মানে ডিমান্ডটা অন্যরকম। এখন আমি যদি এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনি ওটিটির কথা বলছিলেন, ওটিটি, প্রোডাকশন, সোশ্যাল মিডিয়া, এগুলোকে যদি আমরা ইনক্লুড না করি তাহলে মিডিয়া ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণে আমাদের কিন্তু কোর্স প্রত্যেক বছর আমাদের একটা বোর্ড অফ স্টাডিজ আছে, সেই বোর্ড অফ স্টাডিজে মিডিয়া এবং মিডিয়া একাডেমিক্সের যারা বিশেষজ্ঞ তাদেরকে আমরা অ্যাডভাইজার হিসেবে তারা আছেন আমাদের সঙ্গে। আমাদের যে আমরা অধ্যাপক আমার সঙ্গে পৃথা রয়েছেন, অন্য আমার যারা কলিগস রয়েছেন তারা, এবং সেই বোর্ড অফ স্টাডিজ মিটিংয়ে বসে প্রত্যেক বছর এই সিলেবাসটাকে আপডেট করতে যাই। আচ্ছা, আপনি কিন্তু বললেন যে পিআর এর কথা বললেন, এছাড়াও ডিজিটাল মিডিয়ার কথা বললেন, এগুলো তো রয়েছে, কিন্তু অ্যাডভার্টাইজিংটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না? সেক্ষেত্রে অ্যাডভার্টাইজিংও আমাদের এখানে রয়েছে। এবং আমি একটা প্রোগ্রাম মিস করে গেছি যখন প্রোগ্রাম বলেছি, আমরা গত বছর থেকে একটা মাস্টার্স কোর্স চালু করেছি শুধুমাত্র অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর এর উপরে, যেটা কিন্তু খুব কম ইউনিভার্সিটিতেই আছে। মানে এমএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের পাশাপাশি আমরা এমএ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর পড়াচ্ছি। আচ্ছা, মানে ওইটা শুধু মাস কমিউনিকেশনের আন্ডারে রেখে একটা পেপার হয়ে থাকছে না, ওটা আলাদা ডিসিপ্লিন হয়ে যাচ্ছে। অ্যাডভার্টাইজিং এবং পিআর এর এখন যত রকমের ফেসেটস আছে সেগুলো সব এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এবং আমরা যারা এমএ জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে আসছেন তারাও যে অ্যাড এবং পিআর সম্পর্কে কিচ্ছু জানবে না তা নয়, সেখানেও এই পেপার রাখা আছে, কিন্তু সেখানে যেটুকু মানে বেসিক নলেজ সেইটুকু পড়ার মতন পেপারটা আমরা ডিজাইন করেছি। আর যারা অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর আপনি যেটা বললেন তাতে পার্টিকুলারলি স্পেশালাইজ করতে চাইছে বা ওই প্রফেশনে যেতে চাইছে, তাদের জন্য এক্সক্লুসিভলি এমএ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর কোর্সটা আমরা শুরু করেছি। এবং সেখানে এই ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ডিজিটাল পিআর, যেগুলো এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে দরকার, সেগুলো সব এখানে ইনকর্পোরেট করা আছে। আচ্ছা, এই যে এতগুলো কোর্স, এতগুলো ডিসিপ্লিন, এই ক্ষেত্রে আমি স্কুল অফ মিডিয়া এসএনইউ এর তাদের এই 2026 এই শিক্ষাবর্ষে যারা ভর্তি হবেন বা হচ্ছেন তাদের জন্য ক্রাইটেরিয়া কি, মেধা নির্বাচন হবে কি করে, এই বিষয়টা জানতে চাইব। এটা মেধা নির্বাচন বলতে যারা ইউজি লেভেলে অর্থাৎ বিএ বা বিএসসি লেভেলে ভর্তি হতে আসছেন তাদের +2 যে কোনো কম্বিনেশন থেকে +2 পাস করে এলে হবে। তাদেরকে আমরা একটা মিনিমাম কাট অফ মার্কস রাখি, সেটা খুব বেশি নয়, 50% মার্কস এলে আমরা তাদেরকে এন্ট্রান্স টেস্টে বসার সুযোগ দিই। মানে এন্ট্রান্স টেস্ট থাকছে, ঠিক যেরকম অন্যান্য কয়েকটি ইউনিভার্সিটিতে আছে। আমাদের নিজস্ব এখানে এসএনইউ ইটি অর্থাৎ এসএনইউ এন্ট্রান্স টেস্ট রয়েছে। এসএনইউ এন্ট্রান্স টেস্টে তারা অ্যাপিয়ার হওয়ার জন্য তারা এলিজিবল 50% অ্যান্ড অ্যাবাভ মার্কস হলে। এসএনইউ ইটি তারা কোয়ালিফাই করার পরে তাদের একটা ছোট্ট ইন্টারভিউ কাউন্সেলিং সেশন হয়, তারপরেই তারা আমাদের ডিপার্টমেন্টের রিটেন হচ্ছে, তারপরে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, এবং সেই ইন্টারঅ্যাক্টিভ সেশনটা ভীষণ ইনফর্মাল, খানিকটা কাউন্সেলিং। অনেক স্টুডেন্টই আসেন, বিশেষ করে এই সাবজেক্টগুলো সম্পর্কে অনেকেরই জানা থাকে না, বা বিশেষ করে স্কুল লেভেলে বেশিরভাগ জায়গায় পড়ানো হয় না বলে তাদের দরকার হয় তাদের এবং তাদের প্যারেন্টসদের বা গার্ডিয়ানদের সেই সাবজেক্টগুলো সম্পর্কে একটু জানানোর। সেই কাউন্সেলিংটাও আমরাই করি। করার পরে তারপর তারা এন্ট্রান্স টেস্ট দিয়ে আমাদের সঙ্গে ডিপার্টমেন্টের মেম্বার হয়ে যান। বেশ, এবার আমি ডক্টর চক্রবর্তীর কাছে একটু আসবো। ডক্টর চক্রবর্তী, আমরা যখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কিন্তু অ্যাপ্লিকেবিলিটি অনেকটা, মানে বাস্তবে তার অ্যাপ্লিকেশন তো অনেকটা গভীরে। তো ক্লাসরুমের মধ্যে থেকে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে সম্ভব যদি না খুব ভালো ল্যাব ফ্যাসিলিটি থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা তো এটা শুনেছি যে এসএনইউ টিভি, এসএনইউ রেডিও, এইগুলোর ব্যবস্থা রয়েছে এসএনইউতে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে, কিন্তু সেটা কিভাবে ক্লাসের মধ্যে থেকে যাবতীয় যা পড়াশোনার চাপ থাকছে সব কিছু সামলিয়ে সেটাকে ইনকর্পোরেট করা কিভাবে সম্ভব হচ্ছে, এই ল্যাব ফ্যাসিলিটিটা? তো আমাদের কারিকুলামটা এরকমভাবে ডিজাইনড যেখানে ল্যাব খুব প্রমিনেন্ট একটা রোল প্লে করে। আমাদের সব সাবজেক্টের সাথে আমরা প্র্যাকটিক্যালস মার্ক আউট করে রেখেছি, যেখানে এভরি উইক স্টুডেন্টসদেরকে ল্যাব ফ্যাসিলিটিস ইউজ করতে হয়। আর যখন আমি ল্যাব ফ্যাসিলিটি বলছি, আমাদের টিভি স্টুডিও আছে, আমাদের রেডিও স্টুডিও আছে, আমাদের অ্যাপল ম্যাক ল্যাবস আছে,
আমাদের পোর্টালসও আছে, অনেক ডিজিটাল পোর্টালস আছে, পডকাস্ট যেমনি স্যার বলছিল, এই পোর্টালসগুলোকে সব অপটিমাইজ করে এমন করে কারিকুলামটাকে বিল্ড করা হয় যেখানে স্টুডেন্টসরা সব সময় অ্যাটিউনড থাকে ল্যাবের সাথে বা ল্যাব ফ্যাসিলিটিস সাথে। আমাদের সব স্টুডেন্টসরা ক্যামেরা খুব ভালো ইউজ করতে পারে, এডিটিং সব সফটওয়্যার ইউজ করে এডিটিং খুব ভালো করতে পারে, কেন কি মিডিয়া স্টাডিজ থিওরিতে তো পড়ানো যায় না। একদম। আর এত জলদি টেকনোলজি ইভলভ করছে, আমাদের ওর সাথে আমরা আমাদের ল্যাবসগুলোকেও আপগ্রেড করতে থাকছি, যেন স্টুডেন্টসরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে ইন্ডাস্ট্রি রেডি হয়ে যেন যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন। আমি আপনার কাছে আসবো স্যার, আপনি এবং ম্যামও কিছুক্ষণ আগে যেটা এক্ষুনি বললেন যে যে ফিল্ডে আমরা আছি, দেখুন আমি বা আপনি যখন আমরা পড়াশোনা করে এসেছি তখন কিন্তু আমি ব্যক্তিগত স্তর থেকে বলতে পারি, যখন আমি প্রথম একটা নিউজ রুমে ঢুকেছিলাম সেই সময় আমার মনে হচ্ছিল ওরে বাবা কোথায় এসে পড়লাম। যতই আমার থিওরি থাকুক আমি মানে কোথাও গিয়ে মেলাতে পারিনি। তো সেই মেলানোর জায়গাটা আপনারা তৈরি করে দিচ্ছেন। এবারে আমি আসি কারিকুলামের কথায়, যে কারিকুলাম রেডি করে দেওয়াটা যে কিভাবে, কতটা কি অনুপাতে আমি প্র্যাকটিক্যাল রাখবো, কতটা থিওরি রাখবো, কিভাবে তাদেরকে ফিল্ড রেডি করব, এটাও তো একটা বিষয়। তাদেরকে ফিল্ড রিপোর্টিং, যেটা ম্যাম বলছিলেন ক্যামেরা অপারেট করতে জানেন তারা অনেকেই, তো সেইটাকে কিভাবে করা হচ্ছে, সবাইকে ফিল্ড রেডি কি করে তৈরি করা হচ্ছে? দেখুন, এখানে একটা ব্যাপার হচ্ছে, ঠিক আপনি যে কথা বললেন, আমরা যখন পড়াশুনো করে এসেছি তখন টেলিভিশন জার্নালিজম ব্যাপারটা ওই পুরোটাই ওই নোটস, খাতা, বই এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। মানে আমি যখন আমি নিজে টেলিভিশনে 15 বছর কাজ করেছি। যখন টেলিভিশনে প্রথম কাজ করতে এসেছিলাম, ঠিক আপনি যে কথা বললেন সেই ফিলিংসটা আমারও হয়েছিল যে এর তো যা দেখছি তার 20% বোধহয় শিখেছি, বাকি এই এক্স্যাক্টলি ওই যে 15 বছর কাজ করেছি তাতেও যে বাকি 80% শিখেছি বলবো না, কিন্তু যতটা শিখেছি সেটা কাজ করতে করতে শিখেছি। কারণ আমাদের তখন যে সিলেবাস যেভাবে ডিজাইন ছিল তাতে প্র্যাকটিক্যালের জায়গা খুব ছিলই না, এবং ইনফ্রাস্ট্রাকচার তো ছিলই না। তো আমরা যেটা পৃথা ম্যাম বলছিলেন যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তো আছেই, শুধু ইনফ্রাস্ট্রাকচার থাকলে তো হবে না, সেগুলোকে ইউটিলাইজ করা যায়। তো যেটা ম্যাম বললেন আমি সেখান থেকেই শুরু করি, যে আমাদের প্রত্যেকটা পেপারে একটা প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট থাকে, ফলে ওদেরকে আমরা যে টাস্ক দিই সেটা ওরা ওইভাবেই করে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একটা পেপার আমাদের মাস্টার্সে পড়ানো হয়, অপশনাল পেপার, স্পোর্টস জার্নালিজম। ইনসিডেন্টালি পেপারটা আমিই পড়াই। তো ওদের ব্যাচকে আমি একটা স্পোর্টস বুলেটিন বানাতে বলি, যে তোমরা একটা স্পোর্টস বুলেটিন বানাও। স্পোর্টস বুলেটিন এখন অনেক চ্যানেলে এখনও আছে, কোনো চ্যানেলে আছে, কোনো চ্যানেলে নেই, কিন্তু একটা সময় স্পোর্টস বুলেটিন খুব পপুলার ছিল। আমি ওদেরকে অ্যাসাইনমেন্টটা এইভাবে দিই যে তোমরা বুলেটিন দেখো কীভাবে স্ট্রাকচার হয়, একজন অ্যাঙ্কার থাকছেন, কেউ লাইভে থাকছে, সব ফেসিলিটি, লাইভ ফেসিলিটি তো আমরা দিতে পারছি না, কিন্তু আমাদের তো বাকি সব ফেসিলিটি রয়েছে, স্টুডিও ফেসিলিটি রয়েছে, তোমাদের ক্যামেরা রয়েছে, তোমরা একটা 5 মিনিটের বুলেটিন বানিয়ে দেখাও, তাতে 4টে স্টোরি হবে, পুরো প্রোডাকশন তোমরাই হ্যান্ডেল করবে, অ্যাঙ্কার তোমরাই রিপোর্টার, তোমরাই প্রোডাকশন, তোমরাই ক্যামেরা পার্সন, এবং টিমটা এইভাবে ফর্ম করো। এবার হলো কি, ধরুন একটা গ্রুপ প্রজেক্ট দিলাম, তাতে 4 জন বা 5 জন স্টুডেন্ট করছে, একজন ক্যামেরা পার্সন, একজন স্ক্রিপ্ট লিখছে, একজন লাইভ রিপোর্টিং করছে, একজন অ্যাঙ্কারিং করছে, এবং ওদেরকে বলাই থাকে যে তোমরা টিমটা এমনভাবে চুজ করো যাতে প্রত্যেকটা ফিল্ড একজন করে মানে ওভারলুক করতে পারে। এইবারে যখন তারা এন্ড প্রোডাক্টটা নিয়ে এলো, অবভিয়াসলি সেটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড হবে না, আমি সেটা এক্সপেক্টও করবো না, কিন্তু এই প্র্যাকটিসটা ওদের করিয়ে দেওয়া হয়, এবং সেটা সব পেপারেই হয়। যখন আমাদের ইভেন ফিল্ম মেকিং, আমাদের এই পেপারগুলোর মধ্যে ফিল্ম স্টাডিজেরও পেপার থাকে, যদি কেউ পরে ফিল্ম নিয়ে আলাদা করে কিছু করতে চায় তাদেরও সেই সুযোগটা রয়েছে, এবং ওদের ওই এন্ড সেমিস্টার অ্যাসাইনমেন্ট আমরা দিই যে তোমরা একটা ফিল্ম বানাও। আচ্ছা, কখনো সেটা ডকুমেন্টারি ফিল্ম, কখনো সেটা ফিচার ফিল্ম, নিজেরা স্টোরি লাইন ড্র করো, নিজেরা স্টোরি বানাও, 5 মিনিটের ফিল্ম করো, 2 মিনিটের ফিল্ম করো, 10 মিনিটের ফিল্ম করো, ইটস অ্যাবসলিউটলি ইয়োর ফ্রিডম, কিন্তু ওই ফিল্মটা বেসিসেই তোমাকে আমি মার্কস দেবো। কর্পোরেট কোল্যাব সেই ব্যাপারটাও কি আপনাদের থাকছে? মানে ভীষণভাবে। আচ্ছা, আমি পৃথা ম্যাম একটু আমাদের কর্পোরেট কোল্যাবের ব্যাপারটা আমাদের প্রথমেই যেটা মনে হয় আমার বলা উচিত, যে এই জায়গাটায় আমাদের স্টুডেন্টদের একটা বিরাট এক্সপোজার হচ্ছে, তারা কয়েকটা বড় প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত। যেমন ধরা যাক IKBF, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, পৃথিবীর 2য় বৃহত্তম বইমেলা। এই বইমেলার গত কয়েক বছর ধরে ডিজিটাল পার্টনার আমরা, এবং এই যে ডিজিটাল পার্টনার হওয়ার যে কাজ করার সুযোগটা, এটা পুরোটাই স্টুডেন্টসদের ওপরে কাজ করা।
এবং স্টুডেন্টসরাই সবটা হ্যান্ডেল করছে। আজকে বইমেলার ওই 2 সপ্তাহ বা 15 দিনের চলার সময় ডিজিটাল প্ল্যাটফর্মে যত প্রোডাকশন আপনি দেখছেন, সেটা আপনার ভালো লাগুক মন্দ লাগুক, সেই প্রোডাকশনটা আমাদের স্টুডেন্টরাই করছে। সারা দিন আপনি যদি বইমেলায় যান, আমাদের দর্শকরা যারা আছেন, যারা দেখবেন সবসময় স্টুডেন্ট এসএনইউ স্টুডেন্টরা এসএনইউ এর লোগো দেওয়া টি শার্ট পরে ক্যামেরা হাতে মাইক্রোফোন হাতে ছোটাছুটি করছে। এই ছোটাছুটিটা করছে, অনেক সময় তারা আমাদের কাছে প্রচুর বকুনিও খাচ্ছে যে এটা কি কিন্তু স্টুডেন্ট, এটা আধুনিক মিডিয়াতে কিন্তু আমরা বুঝি এই এনার্জিটার দাম খুব বেশি। Exactly. এবং এইটা না হলে ওরা তো কাজটা শিখতে পারবে না। ঠিক। তা এরকম আমরা আপাইয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকি। আপাইয়ের যখন আপাই ফেয়ারটা হয়, তখন তার ফটোগ্রাফি কভারেজ সব দায়িত্ব আমাদের, এবং সব আমাদের স্টুডেন্ট স্ট্রিমরাই করে। এবং ওই বললাম অনেকে স্টিল ফটোগ্রাফি করছে, স্টিল ফটোগ্রাফিতে ফ্রেমটা হয়তো একটু ব্যাকা হয়ে গেল, একটু সফট ফোকাস হয়ে গেল, এই ভুলগুলো না করলে শিখবে কি করে? তো এই সুযোগগুলো আমরা এই কর্পোরেট কোল্যাবের মাধ্যমেই ওদের দিয়ে থাকি। এছাড়াও অন্যান্য আরও কিছু প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত হই। সেটা হয়তো সবকটা প্রত্যেক সময় একই কোল্যাব হয় এমন নয়, কিন্তু সেই কোল্যাব যতই হয় চলতেই থাকে, এবং সেগুলো স্টুডেন্টরাই হ্যান্ডেল করে। বেশ, এবার আমি ম্যামের কাছে আসবো। ম্যাম, যেটা স্যার বললেন সেখান থেকে পরিষ্কার যে আপনাদের সঙ্গে মানে টিচারদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কটা শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ নেই, এটা অনেকটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যার ব্যাপ্তিটাও যেরকমভাবে মাস কমিউনিকেশনের ব্যাপ্তি হচ্ছে, সেরকমভাবেই স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপটারও ব্যাপ্তি হচ্ছে। সেক্ষেত্রে ধরুন যারা ফিল্ড রিপোর্টিংয়ে যাচ্ছে বা বাইরে বেরিয়ে কাজ করছে, বিশেষ করে মানে যেটা আমরা জানি না যে মেন্টরশিপ গাইডেন্স, সেইটারও তো খুব দরকার হয়। সেক্ষেত্রে ক্লাসের মধ্যে কতটা স্টুডেন্টদের সঙ্গে আপনাদের কীরকম রিলেশনশিপ থাকছে পড়ুয়াদের সঙ্গে টিচারদের, আর বাইরে মানে যখন তাদের সত্যি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দরকার হচ্ছে, তখন আপনারা কিভাবে সাহায্য করছেন? ওই স্যার অ্যাডমিশনের সময় বলছিলেন যে আমরা কাউন্সেলিং হচ্ছে আমাদের লাস্ট স্টেপ অ্যাডমিশনের প্রসেস, তারপরে শুরু হয় আমাদের মেন্টর মেন্টি। ওই কাউন্সেলিং থেকে ওই মেন্টরশিপ প্রোগ্রামটা যে আমাদের স্টার্ট হয়, যতক্ষণ না স্টুডেন্টসরা ওই সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে, আর তারপরেও এত স্টুডেন্টস আসে, তারপরেও যে ম্যাম এইটা করলাম ওইটা করলাম, এই রিলেশনশিপটা আমাদের 3 ইয়ার্স 2 ইয়ার্স ধরে কন্টিনিউড থাকে। আমাদের একটা খুব স্ট্রং মেন্টর মেন্টি প্রোগ্রাম আছে। আমরা খুব স্ট্রংলি অ্যাজ আ ডিপার্টমেন্ট বিলিভ করি এই প্রোগ্রাম, নট জাস্ট ডিপার্টমেন্ট, অ্যাজ আ ইউনিভার্সিটি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে মানে ওদের কি স্কিলস আছে, ওরা ইন্ডাস্ট্রিতে কি কন্ট্রিবিউট করতে পারবে, ওদের কি আমাদের ডেভেলপ বা হোন করা উচিত নেক্সট 2 ইয়ার্স নেক্সট 3 ইয়ার্স ধরে, এটা আমরা প্রত্যেক দিন ক্লাসে গিয়ে ইন্টারাক্ট করে অ্যাজ আ মেন্টর ওইটা রিয়েলাইজ করি, ওইটার ওপরে ওয়ার্ক করি, ওটাকে ডেভেলপ করি। আর নট জাস্ট প্যারেন্টস, নট জাস্ট স্টুডেন্টস, আই থিঙ্ক উই আর ভেরি ক্লোজ টু দেয়ার প্যারেন্টস অলসো। আমাদের একটা মানে মাঝে মাঝে বাচ্চারাও কমপ্লেন করে যে আপনারা একটু বেশি আমার প্যারেন্টসদের সাথে ফ্রেন্ডলি। আমরা প্যারেন্টসদের সাথে উই আর অলওয়েজ ইন টাচ উইথ দ্য প্যারেন্টস, জানানো যে আপনাদের বাচ্চারা এইখানে ভালো করছে বা এইটাতে আপনি একটু পুশ করতে পারবেন। আমাদের ওপেন ডোর পলিসি, স্টুডেন্টসরা ঢোকে, আমাদের সাথে কথা বলে, কন্ট্রিবিউট করে। আর সবসময় ঢোকারও দরকার হয় না, আমরা দেখেও বুঝতে পারি যে আচ্ছা আজকে হয়তো কোনো ছবিটা হয়তো ভালো তুললো না, বা এডিটটা হয়তো ভালো হলো না, বা স্যার ডেকে বলবে এমনি করে তুই পডকাস্টটা শুরু করলি, যা আবার গিয়ে রেকর্ডিং কর। মানে ওরা যে কাজটা করছে, ওই প্রোডাক্টটাও আমরা দেখে ফিডব্যাক দিই, ওটাকে ডেভেলপ করি। খালি সাবমিশনে আমাদের ওইটা শেষ হয় না। দ্য মেন্টরশিপ প্রসেস ইজ কন্টিনিউয়াস ফর আস। ঠিক এই জায়গা থেকে আপনি যে বললেন ওদেরকে তো ইন্সপায়ার করছেন আপনারা প্রত্যেক মুহূর্তে, তো ইন্সপিরেশনের একটা তো ফল থাকে, তাদের নতুন নতুন আইডিয়াস আসছে, তারা স্টার্ট আপের জন্য হয়তো ভাবছে, সেই জায়গা থেকে আপনারা ওদেরকে কিভাবে এগিয়ে দেবেন? এইটা একটা তো হচ্ছে যে আমাদের খুব স্ট্রং একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, মানে আমাদের একটা ডেডিকেটেড ইন্টার্নশিপ সেল আছে, ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, আমাদের একটা কর্পোরেট অ্যাফেয়ার্সের সেল আছে। ইন্টার্নশিপটা আমরা প্রথমে কি যখন লোকেরা কলেজ ইউনিভার্সিটিতে ঢোকে, প্রথমেই ভাবে কোথায় চাকরি পাবো, একদম কী করবো, ওই আনসার্টেনটিটা আমরা রিমুভ করার চেষ্টা করি। এক তো ইন্টার্নশিপ আমাদের একটা কম্পালসারি কারিকুলাম, ইন্টার্নশিপের মার্কস হয়, ইন্টার্নশিপ করতে হয়, ওদের প্রজেক্ট জমা দিতে হয়, আর একটা এক্সটার্নাল আসে ইন্ডাস্ট্রি থেকে যে ইভ্যালুয়েট করে যে কতটা ও গিয়ে কাজ করেছে ফিল্ডে।
আমরা এটাও চেষ্টা করি যে স্টুডেন্টকে কতটা এক্সপোজার দেওয়া উচিত, মানে আমাদের মাস্টার ক্লাসেস হয়, ইন্ডাস্ট্রি থেকে লোকেরা এসে পড়ায়, বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি আমরাও ইন্ডাস্ট্রিতে পাঠাই, যে খালি ইন্টার্নশিপের সময় না, যেমনি স্যার বললো অ্যাজ আ কোলাবোরেশন গিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করে আসো, এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে। বেশ, এবারে আমি একটু স্যারের কাছে আসি। আমি ম্যামের কাছে এই বিষয়টা নিয়ে আরেকবার আসবো, কিন্তু তার মাঝে একটু স্যারের সঙ্গে কথা বলি। স্যার, আমরা এই যে এত কিছু নিয়ে কথা বলছি, যেটা আমরা বারবার বলছি যে ফিল্ডটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এখন এই 2026-এ দাঁড়িয়ে আপনি যে ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন, তারা ঠিক কোন জায়গাটায় বেশি করে যেতে চাইছেন, মানে ভবিষ্যতে তারা কোন জায়গাটাকে বেছে নিচ্ছেন? অ্যাঙ্কারিং, পডকাস্ট, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কোন জায়গাটায় তারা বিশেষভাবে যেতে চাইছে? আপনারা কি দেখছেন, ইন্টারেস্টটা কোন দিকে বেশি? এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে এই যে একটু আগে যেটা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, যে আমরা যখন পড়াশুনো করে এসেছি, জার্নালিজম পড়ে এসেছি, তখন আমাদের অ্যাভিনিউজটাও খুব কমই ছিল। ওই ট্রেডিশনাল জার্নালিজম কি অল্প কিছু অ্যাড এবং অল্প কিছু পিয়ারের ছাড়া আমাদের খুব একটা যাওয়ার জায়গা ছিল না। কিন্তু এখন স্টুডেন্টদের সামনে চয়েসটা এত ওয়াইড ওপেন হয়ে গেছে, ফলে মাঝে মাঝে মনে হয় যে এরা বোধহয় ট্রেডিশনাল মিডিয়াটা পুরোটাই ছেড়ে দিতে চাইছে কি, তারপর মনে হয় যে না, আমার সামনে যদি 10টা রাস্তা খোলা থাকে, আমি তো 10টা রাস্তাই আমি এক্সপ্লোর করতে পারি। ফলে এখন যেটা দেখতে পাচ্ছি, ট্রেডিশনাল মিডিয়ায় যাওয়ার ট্রেন্ডটা আগের থেকে অবশ্যই একটু কমেছে, কিন্তু কমলেও অন্যান্য ফরম্যাটে তারা কিন্তু যুক্ত হচ্ছে সেখানে। ধরুন এখন এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের দাঁড়িয়ে কথা বলছি। এইটা তো, এই সুযোগটা তো আগে ছিল না। আগে সুযোগ ছিল আমি আর বাংলা মানে শুধু টেলিভিশন দেখব। এখন আর বাংলা তো টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নয়, আমার ফোনে চলে এসছে। তা আমার ফোনে যখন চলে এসছে, যে ছেলেটি বা যে মেয়েটি এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে চাকরি করতে যাচ্ছে, সেও তো এই ফোনেই দেখছে। এখন ওরা নিউজ পেপার কিন্তু কেউ ওই খবরের কাগজের পাতা উল্টে পড়ে না। আমি একদিন ক্লাসে জিজ্ঞেস করলাম যে এই দেখ, খবরের কাগজ পাতা উল্টে কে কে পড়িস? আমি জানি আমি একমাত্র বুড়ো মানুষ পড়ি, তোরা পড়িস? দুজন হাত তুললো, বললো না স্যার আমরা পড়ি। আমি যাক, দুজন আমার দলে আছে, বাকিরা পড়ছিস কিভাবে পড়িস? বল স্যার ফোনে। তো এই ফোনে পড়ছি মানে আমার তো এখন জগৎটাই ফোনের মধ্যে চলে এসছে, ওই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে। সেটা আমার পছন্দ হোক চাই না হোক, আমাকে মেনে নিতে হবে। জগৎটা ওই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে চলে এসছে। ডিজিটাল মিডিয়াম, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার বাইরে আমি মানে ওই একটা কথা আছে যে মানে ইউ লাভ ইট অর ডু নট লাভ ইট, ইউ ক্যানট ইগনোর ইট। তো এই আমি ইগনোর করতে পারবো না। তো এই ডিজিটাল মিডিয়াম আসার পরে কিন্তু স্টুডেন্টদের ঝোঁকটা ডিজিটাল মিডিয়ামের দিকে বাড়ছে, সোশ্যাল মিডিয়ার দিকে বাড়ছে। এবং সত্যি কথা বলতে, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে কাজের সুযোগও প্রচুর আসছে। মানে আমাদের স্টুডেন্টরা, এই একটু আগে পৃথা যেটা বলছিলেন যে ইন্টার্নশিপ প্রোগ্রামে আমাদের প্রায় 100% স্টুডেন্ট এই মুহূর্তে ইন্টার্নশিপে করছে। এবং এদের একটা মেজর চাঙ্ক কিন্তু ওই সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং, এই কন্টেন্ট ক্রিয়েটার্স, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তো এরা যখন ইন্টার্নশিপ কমপ্লিট করে যখন জব মার্কেটে যাবে, তখন ওদের জবের মানে প্রেফারেন্সটাও তো সেদিকে থাকবে। রেডিও এফএম স্টেশনসগুলো রয়েছে, প্রাইভেট এফএম স্টেশনস রয়েছে, সেখানে অনেকে কাজ করছেন। সেখানেও বিভিন্ন মানে ক্যাটাগরিতে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন। এবং একটা খুব রিমার্কেবল, এটা আমার বলতে ভালোই লাগছে, আমরা যখন টেলিভিশনে আমি যখন কাজ করে এসেছি, তখন দেখেছি যে বেশিরভাগ ছেলেমেয়ে, নতুন ছেলেমেয়ে যারা আসছে, তারা ওই জানে যে টেলিভিশনে ওই স্ক্রিনের সামনে যাকে দেখা যায় তিনিই সব, কিন্তু স্ক্রিনের পেছনেই যে যারা দাঁড়িয়ে আছেন, তাদের যে কত বড় ভূমিকা তারা বুঝতে পারছেন না, সেই জায়গাটায় যেতে চাইছেন। এখন কিন্তু এই আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে। এখন প্রচুর আমাদের স্টুডেন্ট প্রোডাকশনে কাজ করতে যাচ্ছে। আমাদের সর্বভারতীয় কিছু চ্যানেলে আমাদের স্টুডেন্টরা রয়েছেন, কলকাতার বাইরেও রয়েছে। তারা শুধু প্রোডাকশনেই কাজ করতে আগ্রহী, তারা জীবনে কোনোদিন ক্যামেরার সামনে আসতে চায়ই না। তারা ক্যামেরার পিছনেই কাজ করতে চায়, পিসিআরে কাজ করতে চায়। এই প্রোডাকশনে কাজ করার ইন্টারেস্ট কিন্তু প্রচুর বেড়েছে। ইভেন প্রাইভেট এফএম স্টেশনে আমার দুজন স্টুডেন্ট কলকাতার একটি প্রাইভেট এফএম স্টেশনে কাজ করছে। তারপরে তাদের হাত ধরে তাদের জুনিয়ররা এখন ইন্টার্নশিপ করছে। এদের মধ্যে একজন কিন্তু কাজ করছে সাউন্ড ডিজাইনার হিসাবে। আচ্ছা।
তো বাহ। এই কাজগুলোই আগে আমরা যখন টেলিভিশনে কাজ করেছি আমরা দেখেছি এগুলো শিখে যেতাম না হ্যাঁ, স্যার, তাই না? কিছুই না। মানে আমরা কিন্তু যখন যেতাম, আমার খুব ভালো করে মনে আছে, আমরা যখন অ্যাডে স্ক্রিপ্ট পড়ে যেতাম ইউনিভার্সিটিতে, আমাদের একরকম অ্যাডে স্ক্রিপ্ট বা নিউজ স্ক্রিপ্ট পড়ানো হতো। তারপর যখন আমি সাংবাদিকতার পেশায় এসেছি, আমি দেখছি নিউজ স্ক্রিপ্ট তো তার ধারে কাছে নেই। ঠিক। মানে আমি যা শিখে এসেছি সেটা আমি কি করলাম, মানে আমি জানি না কোথায় সেটা অ্যাপ্লিকেবল হয়। অন্তত আমাদের ইন্ডাস্ট্রি যেটা আমরা অ্যাপ্লিকেবল নয় সেটা দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন কোথায় হয় সেটা দেখতে পাচ্ছি না। Exactly. তো যাই হোক, এরকম একটা বিষয় থেকে আমরা শুরু করেছিলাম। তো আমাদের, আপনি যে জায়গাটা থেকে বলছেন সেই জায়গায় বাচ্চারা অনেক বেশি রেডি হয়ে রয়েছে, পুরো অ্যাকাস্টম। এবং এরা অনেকটা অনেক অ্যাওয়্যার যে এরা কত কিছু করা যায়। Generationটাই খুব এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আর কন্টেন্ট ক্রিয়েশন খুব ন্যাচারালি ওদের আসে কাছে না? আসে, ওইটাকে ক্যারিয়ারে চেঞ্জ করা খুব একটা, হ্যাঁ, খালি রাইট পাথ দেখানোটা Exactly. ইম্পর্টেন্ট। রাইট পাথ দেখানোটা ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলছিলেন যে এদেরকে দেখুন, একটা বাচ্চা কিসে যেতে চাইছে না চাইছে তার মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে, কিন্তু আপনি একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে বোধহয় সেই জায়গাটা তুলে এনে তাকে সেই নির্দিষ্ট পাথে পৌঁছে দেওয়াটা, যে বাবা তোমার এইটা, তোমার ওরিয়েন্টেশন হলে তোমার জন্য ভালো হবে, এই কাজটা বোধহয় আপনারা করে থাকেন। এটাই যেটা পৃথাও বলছিলেন, যে আমরা স্টুডেন্টদের ওই গাইড করে দিই, মানে ওরা যেটা করতে চাইছে এটা তোমরা ঠিক এইভাবেই করো, এই শুধু এইটুকু রেকটিফিকেশন করা দরকার, এই গাইডেন্সটুকুই আমাদের দায়িত্ব আর কি। আর 3 ইয়ার্সে আমরা ওদেরকে খুব চেঞ্জ হতেও দেখি। আর যখন আসে তখন আমি অ্যাঙ্কার হব, যতক্ষণে বেরোয় তখন মানে পুরো আইডিয়াটা, যত এক্সপোজার এভরি ইয়ার এভরি সেমেস্টার ফুল প্রফেশনাল হয়ে একদম বেরোচ্ছেন, তার আর কোনো নির্দিষ্ট তারপরে কোনো- রাইটার হয়ে বেরোলো। বেশ। আরেকটা এবার আমি বলি, আপনি যে এই যে কমপ্লিশনের কথা বলছেন, কমপ্লিশনের পরে তো অবশ্যই চাকরি বাকরির বিষয়টা আসে। তো সেক্ষেত্রে SNU আপনাদের স্কুল অফ মিডিয়া, সেটা কি কোনো রকমভাবে তাদেরকে ভবিষ্যতে তারা কিভাবে কাজ পাবে, তারা কর্মক্ষেত্রে যাবে কিভাবে, সেই জায়গাটার পথে কিভাবে এগিয়ে দিচ্ছেন, মানে তার জন্য প্লেসমেন্টের কোনো জায়গা কি রয়েছে? আমাদের একটা প্লেসমেন্ট সেল আছে, ডেডিকেটেড প্লেসমেন্ট সেল আছে। আমাদের মোস্ট স্টুডেন্টস ইন্টার্নশিপ থেকে অবজর্ব হয়ে যায়। আচ্ছা। ইন্টার্নশিপটা আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিই, আর অনেকটা স্প্রেড আউট ওভার দ্য মান্থস। সো ম্যাক্সিমাম স্টুডেন্টস ওখানেই অবজর্ব হয়ে যায়। আমরা অনেক স্টুডেন্টসরা দেখি যে যারা আবার হায়ার স্টাডিজ করতে চায় NEP-র জন্য, এটা এখন অনেক বেশি ফ্লুইড হয়ে গেছে মাস্টার্স প্রোগ্রাম। সো আমরা দেখি যে অনেক স্টুডেন্টস অ্যাকাডেমিক্সে বা মাস্টার্সও করে। আমরা গ্যারেন্টি করি না 100% প্লেসমেন্ট, কিন্তু আমাদের মোস্ট অফ আর স্টুডেন্টস আর ডুইং ভেরি ভেরি ওয়েল ফর দেমসেলভস অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। এবারে এখানে পৃথা যেটা বললেন সেটা থেকে জাস্ট আরেকটা লাইন এগিয়ে বলি, যে এই যেটা পৃথা বললেন একদম ঠিক কথা, 100% প্লেসমেন্ট কখনো আমরা বলছি না, কারণ এর অনেকটাই ডিপেন্ড করছে স্টুডেন্টের উপর। অবশ্যই। কারণ আমরা তো স্টুডেন্টকে দরজাটা দেখিয়ে দেবো, এবার দরজায় গিয়ে কিভাবে নক করে ঢুকতে হবে সেটা অ্যাবসলিউটলি তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রাউডলি বলতে পারি, অনেকেই মানে অনেক স্টুডেন্ট বেশ ভালোভাবে সেটা করতে পারছেন। এবারে সবাই হয়তো একবারে তো কেউ গোল্ড মেডেল পায় না, 4টে কম্পিটিশনে নামার পর গোল্ড মেডেল পঞ্চমটায় পেতে পারে। তো সেইভাবে অনেকেই কাজ করছে। আর ওই আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপের দায়িত্বে প্লেসমেন্ট সেল যেটা পৃথা বললেন সেটা তো রয়েছেই, প্লাস আমরা ফ্যাকাল্টি মেম্বাররা যারা আছি ওদেরকে বিভিন্নভাবে গাইড করার চেষ্টা করি। এবং সেটা যে তুই এইটা কেন করছিস, তুই তো এটাও করতে পারিস, ভেবে দেখতে পারিস। এই অপশনটা। এই বয়সে স্টুডেন্টদের কাছে সঠিক ডিসিশন সবসময় তো আশা করা যায় না, অবশ্যই। সেই কারণেই আমরা তাদেরকে সেইটুকু ওই সাহচর্য তো তাদেরকে আর দিতেই হবে। যেহেতু আমরা মিডিয়া স্কুল, আমাদের ম্যাক্সিমাম ফ্যাকাল্টি ইন্ডাস্ট্রি থেকে, তো আমাদের কানেকশন কন্ট্যাক্টসও ঠিক ওরকমই। তো যদি একটা স্টুডেন্টের মধ্যে আমরা ক্যাপাবিলিটিস দেখি, যদি আমরা স্টুডেন্ট এর মধ্যে জানি যে এই স্টুডেন্টটা অ্যাচিভ করতে পারবে, ওই অপরচুনিটিস আর ডোরসটা খোলার রেসপন্সিবিলিটি আমাদের। একদম। তো এই যে এই অপরচুনিটিগুলোর মধ্যে কিছু কিছু আপনি সেটাকে বাধা বলবেন নাকি গিফট বলবেন, সেটা একান্তভাবেই ব্যক্তির ওপর নির্ভর করে। সেরকম একটা বিষয় হলো এআই আজকের দিনে যেভাবে উদীয়মান, সেটাকে উদীয়মান বললে উদীয়মান, আবার যদি থ্রেট বলি তাহলে থ্রেট। তো সেটার সঙ্গে তো খাপ খাওয়াতে হবে এই প্রজন্মকে, কামিং জেনারেশন তাদেরকে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে SNU এই বিষয়টার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে বা পড়ুয়াদেরকে কিভাবে এগিয়ে দিচ্ছে? তো আমাদের AI নিয়ে স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে AI আমাদের এডুকেশনটাকে কমপ্লিমেন্ট করে, সাপ্লিমেন্ট করে না। তো
তো আমরা এমন করে এআইটাকে ইন্টিগ্রেট করছি কারিকুলামে, যেখানে এআই টুলস আমাদের স্টুডেন্টের ওয়ার্কটাকে ইমপ্রুভ করছে আর নলেজ বেসও ক্রিয়েট করছে যে এই ধরনের এআই অ্যাভেলেবল আছে। আর ওই নলেজটা দেওয়া, তাই বলে আমরা ইন্ডাস্ট্রি থেকেও অনেক লোকেদের আনি যারা এই নিয়ে কথা বলে, এটা শেখায় বাচ্চাদের দ্যাট এই ধরনের এআই অ্যাভেলেবল আছে, তোমার এই কাজটাকে তুমি এই এআই অ্যাপ্লাই করে এই ধরনের আউটপুট বের করতে পারো। ইনফ্যাক্ট আমাদের জেন এআই এর একটা পুরো কোর্স কারিকুলাম, তো আমরা উই আর নট থ্রেটেন্ড বাই এআই, সেটা খুব ভালো। আর আমরা খুব মানে স্ট্রংলি কনসিয়াসলি ইন্টিগ্রেটও করছি আমাদের সিলেবাসের মধ্যে অ্যাটলিস্ট একটা মডিউল বা একটা চ্যাপ্টার যেখানে বাচ্চাদেরকে এআই পড়ানো হচ্ছে, ওয়েদার ইটস এআই ইন মার্কেটিং, আমরা এবার মেটা মার্কেটিং ইন্ট্রোডিউস করছি। আমরা এআই যেখানেই পারছি, যে ডোমেনেই পারছি, আমরা ঢুকিয়ে ওদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করছি, ডিনাই করছি না। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আজকে আমরা এসএনইউ এর স্কুল অফ মিডিয়া সম্পর্কে এত কিছু জানলাম, এবং তার মধ্যে একদম শেষে এসে যেটা জানলাম সেটা সত্যি সেই সিলভার লাইনিংটার মতো একটা রূপলি রেখা, আশার রেখা, যে এআই মানে কিন্তু ভীতি নয়, সেখানে কোনো ডিনায়াল নেই, বরং অ্যাকসেপ্টেন্স আছে, এবং সেটাকে কিভাবে আরও বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগানো যায় তার শিক্ষা আছে। আর সেই শিক্ষাকে সঙ্গে নিয়ে এবং ওভারঅল এই মাস কমিউনিকেশন জার্নালিজম, যেটা আগে যতটা সংকীর্ণভাবে আমরা পড়ে এসেছি তার থেকে অনেক ব্যাপ্তিতে এখন পড়ার জায়গা, সেই দরজাটা খুলে দিচ্ছে এসএনইউ বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়া স্টাডিজ, এবং তাদের তরফ থেকে শিক্ষকরা, শিক্ষয়িত্রীরা তারা তো রয়েছেন। তাদের সাহচর্য পাওয়ার জন্য অবশ্যই আপনাদের একটু আসতে হবে এসএনইউ এর দরজায়, আর তারপর তো টিচাররা রয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।